ফারিসের টিটকারি শুনে মুস্কানের কপাল কুঁচকে গেল। নাকের পাটা ফুলিয়ে তার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করল। ফারিস পরোয়া করল না সেই দৃষ্টি। শান্ত চেহারা থেকে ভয় কেটে গেছে। সে বুঝতে পারছে লোকটা তাকে তেমন কিছু করবে না, হলেও তাই। ফারিস শান্তকে খুবই ভদ্রভাবে জিজ্ঞেস করল, এই বয়সে এসব করে বেড়ালে ভবিষ্যতে চিন্তা করবে কখন? সময়টা চলে গেলে কি আর ফেরত পাবে? শান্তা মাথা নিচু করে ফেলল। ফারিস এবার একটু সিরিয়াস হয়ে বলল, বাবা মা কষ্ট করে লেখাপড়া করা এইসব করার জন্য? মেয়েদের পিছু পিছু ঘোরবার সময় এখন? এই যে স্কুল লাইফ, বন্ধু বান্ধব, এক্সাম, পড়ালেখার এই সময়টা, এটা কি দ্বিতীয়বার ফিরে পাবে? যে সময়টাতে তোমাদের উচিত নিজেদের ক্যারিয়ারের পথে পা বাড়ানোর, একের পর এক ধাপ অতিক্রম করা, সেই সময়টাকে তোমরা মেয়েদের পিছন ঘুরে নষ্ট করে দিচ্ছ। শান্ত নিচু স্বরে বলল, আর এমন হবে না ভাই, আমি বুঝতে পারছি। আমি কোনো মেয়ের পিছনে সময় নষ্ট করব না, পড়ায় মনোযোগ দিব। ফারিস মুগ্ধ হেসে শান্তর কাঁধ ঝাঁকাল। ভালো ছেলে। শান্ত হেসে ফারিসের সাথে আরেকটু কথা বলে চলে যায়। আইসক্রিম কি শরবত বানিয়ে খাওয়ার জন্য রেখে দিচ্ছ? এখনো খাচ্ছ না কেন? ফারিসের ভারী স্বরে মুস্কান ঠোঁট বাঁকালো। আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে খেতে খেতে বলল, এত দেরি করে আসলেন কেন? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। ফারিস বাইকে বসতে বসতে উত্তর দিল, জামিল চাচার সাথে খামারে গিয়েছিলাম, সেখানে একটু লেট হয়েছে। মুস্কান বাইকে বসে এক হাতে ফারিসের কোমর পেঁচিয়ে ধরল, অপর হাতে আইসক্রিম। যত দ্রুত পারছে ওটা খেয়ে শেষ করছে। পরীক্ষার সরঞ্জাম সব ফারিসের কাছে। বাইকের আয়নায় মুস্কানের খাওয়া দেখে ফারিস শাসালো, আস্তে খাও, নাকি মুখের কি অবস্থা বানিয়েছ? মুস্কান শুনল না, বড় বড় বাইট নিয়ে কাঠিটা ছুঁড়ে ফেলে বলল, আপনি কিন্তু বলেছিলেন আজকে ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে মুস্কানের দিকে বাড়িয়ে দিল ফারিস। বাইক স্টার্ট দিতে দিতে মৃদু হেসে বলল, আজ সারাদিন তোমার। মুস্কানের চোখে মুখে প্রাণবন্ত হাসি ফুটল। সে হাসি দেখে মন জড়িয়ে গেল ফারিসের। একটা রেস্টুরেন্টের ভিতর অধীরতা নিয়ে বসে আছে ফাইজা। বারবার আশেপাশে তাকাচ্ছে। ভয় আর টেনশনে তার অবস্থা নাজেহাল। ভাইয়ের ভয়ে কখনো কোথাও একা একা যাওয়ার সাহস করেনি ফাইজা। কোনো ছেলের সাথে তো কখনোই না, কিন্তু আজ ভাইয়ের অনুপস্থিতিতে সেই দুঃসাহস দেখিয়ে ফেলেছে সে। তাজমহলকে মিথ্যে বলে বাসা থেকে বের হয়ে এই রেস্টুরেন্টে চলে এসেছে। যার সাথে দেখা করতে এসেছে দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। ফাইজার দৃষ্টি অস্থির, হাত পা ঠান্ডা, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে তার চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে সে যে সাংঘাতিক ভয়ে আছে। সামনের ছেলেটা একটা পানির বোতল ফাইজার দিকে বাড়িয়ে দিল। ফাইজা সেটা থেকে ঢকঢক করে কয়েক ঢোক পানি খেয়ে গলাটা ভেজালো। তোমার ভাই এখানে নেই, রিল্যাক্স। ফাইজা ভয়ে ভয়ে বলল, যদি এসে যায়? তাহলে আমাকে আসতে বলেছো কেন? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হব না, 1 ঘন্টা ধরে তোমার কাঁপাকাঁপি দেখে যাচ্ছি, শিথিল হতে পারছো না? আসলে কখনো কোনো ছেলের সাথে এভাবে দেখা করিনি তো। ওহ কাম অন ফাইজা, আমি ওর কাজিন। ফাইজা মিয়ে যাওয়া কণ্ঠে বলল। কিন্তু আপনাকে তো ভাইয়া পছন্দ করে না। ঋষাদ রেগে বসা থেকে দাঁড়িয়ে গেল। ইদানিং অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে সে। রাগান্বিত ভয়েসে বলল, লিসেন, তোমার ভাইয়ার পছন্দের ধার ধারি না আমি। ফাইজার অস্থিরতা বাড়ল। ফারিসের কথা শুনলেই ঋষাদ এমন ক্ষেপে যায়। সে উৎকণ্ঠিত হয়ে বলল, প্লিজ বসুন, আমি আর ভয় পাবো না, আপনি বসুন। ঋষাদ বসল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঋষাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে ফাইজা। সেই সম্পর্ককে প্রেমের সম্পর্ক বলে কিনা জানে না সে, কিন্তু জানে ঋষাদের সাথে কথা বলতে তার ভালো লাগে। লোকটা যেন হঠাৎ করেই তার অভ্যাসে পরিণত হয়েছে। ঋষাদ যখন কোনোভাবেই তার মায়ের সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন তার অবস্থা পাগল প্রায় হয়ে গিয়েছিল। কতবার যে ফারিসদের বাড়িতে গিয়েছিল জিন্নাতের সাথে দেখা করতে তার কোনো হিসেব নেই, কিন্তু ফারিস আর জহির তালুকদারের জন্য দেখা করতে পারেনি। বাড়ির দারোয়ান তাকে গেটের ভিতরে ঢুকতে দেয়নি। শীতের রাতে ঋষাদ রাস্তায় দাঁড়িয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছিল মায়ের সাথে একটু কথা বলার জন্য। মা মা বলে চিল্লিয়েছিল। জিন্নাতকে বাড়ি যাওয়ার জন্য আবদার করেছিল, কিন্তু জিন্নাত শুনেও না শোনার মতো থেকেছে। ভিতর থেকে ছেলের জন্য বুক ফেটে গেলেও কথা বলেনি। এত সহজে যদি ছেলেকে ক্ষমা করে দেয় তাহলে সে একই কাজ আবার করবে।
রোজ বাড়ির সামনে রিশাদকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মায়া হয় ফাইজার। সে লুকিয়ে রিশাদকে নিজের নাম্বার দেয়, বলে যে তার ফুফুমনির সব খবর সে রিশাদকে দিবে, আর যেন এভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে না দাঁড়িয়ে থাকে। মায়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে রিশাদ ফাইজার কথাই মেনে নেয়। মায়ের খোঁজ নেওয়ার জন্য ফাইজাকে ফোন দিলেও ধীরে ধীরে ফাইজার সাথে কথা বলাটা অভ্যাস হয়ে যায়। সারাক্ষণ ফোনে কথা বললে কেউ সন্দেহ করবে বলে দুজন এফবিতে অ্যাড হয়। তখন থেকেই শুরু হয় তাদের রাত দিন কথা বলা। মেসেজে তারা একে অন্যকে তুমি বলেও সম্বোধন করত। ফাইজার প্রায় ইচ্ছে করত রিশাদের সাথে দেখা করার, কিন্তু ফারিসের ভয় পারত না। গতকাল ফারিস দাদুর বাড়িতে গেছে বলে ফাইজা সেই সাহসটা দেখিয়েছে। প্রথমবারের মতো রিশাদের সাথে একা একা বেরিয়েছে। ফাইজাকে চুপচাপ বসে থাকতে দেখে রিশাদ প্রশ্ন করল, ফোনে তো দিব্যি তুমি বলে ডাকতে দেখা যায়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সব গায়েব। ফাইজা একটু লজ্জা পেল, কানের পিছে চুল গুজে বলল, সরাসরি বলতে লজ্জা করছিল। তোমার হিটলার ভাই কয়দিনের জন্য গেছে? ফাইজা খেপে গেল। একদম আমার ভাইকে হিটলার বলবে না। এই তো তুমি বেরিয়েছে। ফাইজা আবারও লজ্জা পেল। রিশাদ মুগ্ধ হয়ে বলল, লজ্জা পেলে তোমায় দারুণ লাগে। ফাইজা মিষ্টি হাসল, লাজুক কণ্ঠে বলল, তোমাকেও পাঞ্জাবিতে দারুণ লাগছে। রিশাদ মুস্কি হাসল, বলল, শুধুমাত্র তোমার ইচ্ছেতেই পড়েছি, না হলে এইসব পাঞ্জাবি ফাঞ্জাবির ধারে কাছেও নেই আমি। ফাইজা মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল, নরম সুরে বলল, আমাকে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, মা টেনশন করবে। তাছাড়া ভাইয়া আজকে এসে পড়বে। রিশাদের মনটা ছোট হয়ে গেল, দৃঢ় কণ্ঠে বলল। আবার কবে দেখা হবে? ফাইজার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিকই তো, আবার কবে এভাবে দেখা করতে পারবে? ফারিস ভাই জানতে পারলে তো তাকে বাড়ি থেকেই বের হতে দিবে না। ফাইজা মন খারাপ করে বলল। হবে একদিন। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সাথে ফাইজাও। দুজনেই হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের বাইরে চলে আসলো। রিশাদ আবদারের সুরে বলল, আমি পৌঁছে দিই, বাড়ির সামনে যাব না, প্রমিস। ফাইজা না করতে গিয়েও করল না। রিশাদ বাইকে বসে হেলমেট পরে নিজের মুখ ঢেকে ফেলল। ফাইজাও নিজের স্কার্ফ দিয়ে পুরো মুখ ঢেকে রিশাদের বাইকের পিছে বসলো। কাঁধে হাত রাখবে নাকি রাখবে না ভাবতে ভাবতে রেখেই দিল। রিশাদের ঠোঁটে হাসি ফুটল। যত ধীরে বাইক চালানো যায় রিশাদ তত ধীরে বাইক চালাচ্ছে। মনে মনে চাচ্ছে পথ না ফুরাক। ফাইজা হাসলো, মজার সুরে বলল, তোমার বাইকে কি তেল নেই? আছে, থাকবে না কেন? তাহলে এত আস্তে চালাচ্ছ কেন? আমাকে তো দ্রুত ফিরতে হবে। সময়টা যতটুকু পারছি ধরে রাখার চেষ্টা করছি, ফুরিয়ে গেলেই তো শেষ। ফাইজা মুগ্ধ হলো। ফুপিমণি নাকি আমাদের এক্সাম শেষে আসবে বলেছে। রিশাদের অভিমানী সুর। আসলেই কি আমাদের বাড়িতে যাবে না? ফাইজার মনটাও খারাপ হয়ে গেল। রিশাদের কষ্ট এখন তাকেও পোড়ায়। এবার ফুপিমণি আসলে আমি তাকে বুঝাবো, বাবাকেও বলবো। রিশাদের হাসি শোনা গেল। তুমি কি বুঝবে? ফাইজা রিশাদের পিঠে চিমটি বসালো। একদম মজা নেবে না বলে দিচ্ছি। ফুপিমণি আমাকে খুব আদর করে, আমার কথা নিশ্চয়ই শুনবে। রিশাদ আর কথা বলল না। সে তো চাই তার মা ফিরে আসুক, তাকে ক্ষমা করুক। এক্সাম শেষে আবারও স্বামীর বাড়িতে ফিরে আসে মুস্কান। এইবারের প্রতিটি এক্সামই সে ভালো দিয়েছে। মুস্কানের সাথে এসেছে জিন্নাতও। ভাইয়ের বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে ভাইয়ের বাড়ি, এই দুই জায়গায় যাওয়া আসায় তার কাজ হয়ে গেছে এখন। বিষণ্ণ মন নিয়ে সে কোনো রকমে দিনগুলো পার করছে। শুধু মুখে হাসি টেনে সকলের সাথে কথা বললেও মনের দিক থেকে একদমই ঠিক নেই জিন্নাত। ছেলেটাকে ওই দিন দেখেছিল, শুকিয়ে মুখটা এইটুকু হয়ে গেছে। রিতা ফোন দিয়ে কান্নাকাটি করছে। মোকলেসও কতবার মাপ চেয়েছে। এবার কি তবে ক্ষমা করে দেওয়া উচিত? ছেলে মেয়েদের এভাবে কষ্ট দিয়ে তো সেও ভালো নেই। এত শক্ত তো সে কোনোদিনও ছিল না। তাহলে আজ কেন? না, সে ভালো আছে, আর না তার ছেলে মেয়েরা ভালো আছে। মনের শান্তির জন্য মোকলেসকে কি লাস্ট আর একটা সুযোগ দিয়ে দেখবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে জিন্নাত। নিজের রুমে বসে একা একা এই কথাগুলোই ভাবছিল সে। আর তখনই তার ঘরে ফাইজা আসে। কি করছো ফুপিমণি? ঠোঁটে হাসি ফুটিয়ে উত্তর দিল জিন্নাত। কিছু না, আয় বস। বসবো না, বারান্দায় চলো, আমার মাথায় তেল দিয়ে দেবে, আর তোমার সাথে গল্প করব।
জিন্নাত আবারও হাসলো। আচ্ছা আয়। বারান্দায় আরাম করে বসে হাতের তালুতে তেল নিয়ে ফাইজার চুলে দিতে দিতে জিজ্ঞেস করে জিন্নাত। মুস্কান কোথায়? এই তো দেখে এলাম মার সাথে কিচেনে কি যেন রান্না করছে। মুস্কান তো দেখছি ভালোই রান্না শিখেছে, এবার তাহলে তোকেও বিয়ে দিয়ে দেই, তুইও শাশুড়ির সাথে গল্প করে রান্নাটা শিখে নিবি। ফাইজা মুস্কি হেসে বলে। তোমার মতো শাশুড়ি হলে আমি সব চোখ বুজে করতে রাজি। জিন্নাত মুখ লটকিয়ে বলে। আমার মতো শাশুড়ি পেতে হলে তো আমার ছেলের মতো বদমাশকে বিয়ে করতে হবে। ওই ফাজিলকে কে বিয়ে করবে? ফাইজা এবার কথার পয়েন্ট খুঁজে পায়, কেশে গলাটা পরিষ্কার করে বলে। রিশাদ ভাইয়াকে কি ক্ষমা করা যায় না ফুপিমণি? রিশাদ ভাইয়া খুব ভালো হয়ে গেছে, বিশ্বাস করো, তোমায় খুব ভালোবাসে। তোকে কে বলেছে রিশাদ ভালো হয়ে গেছে? এইসব ওই ছেলের অভিনয়, তুই বুঝবি না। ফাইজা উল্টো ঘুরে তার ফুপুমণির হাত চেপে ধরে। আমি সত্যি বলছি ফুপিমণি, রিশাদ ভাইয়া একদম ভালো হয়ে গেছে। উনি আর ওইসব বাজে জিনিস খায় না, বাজে বন্ধুদের সাথে মেশে না, রাতেও দ্রুত বাসায় ফেরে। ট্রাস্ট মি। জিন্নাত বুড়ো কুচকায়। তুই এত কিছু কিভাবে জানিস? বেশ কয়েকদিন যাবৎ দেখছি তোর মুখ থেকে রিশাদের প্রশংসাই সরছে না। ব্যাপার কি বলতো? ব্যাপার থাকতে যাবে কেন? আমাদের চোখে কি পপ পড়ে না? রিশাদ ভাইয়া যে পরিবর্তন হয়েছে এটা তো আমাদের গেটের দারোয়ানও বলে দিতে পারবে, কারণ উনি বাড়ির রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকে তোমার জন্য। কি কথা হচ্ছে তোমাদের মাঝে? হাতে পাকড়ার প্লেট নিয়ে বারান্দায় প্রবেশ করে মুস্কান। মুস্কানকে দেখে চমকে যায় ফাইজা। তেমন কিছু না ভাবি, ফুপিমণির সাথে গল্প করছিলাম। জিন্নাত তীক্ষ্ণ নজরে ফাইজাকে দেখছে। কথা ঘুরাচ্ছে কেন এই মেয়ে? মুস্কান হেসে বলে। আমাকে ছাড়া গল্প আমি মানবো না। এই দেখ, গরম গরম পাকোড়া নিয়ে এসেছি তোমাদের জন্য, খেতে খেতে গল্প করো। ঠিক সেই মুহূর্তেই কল আসে ফাইজার ফোনে। ফাইজা ফোনের স্ক্রিনে তাকিয়ে চলে যেতে যেতে বলে, আমি এক্ষুনি আসছি, তোমরা বসো। মুস্কান আর জিন্নাত দুজনে অবাক হয়ে ফাইজার চলে যাওয়ায় দেখে। বিকাল থেকে ঘরের দরজা বন্ধ করে কারোর সাথে কথা বলছে ফাইজা। এখন সন্ধ্যা হয়ে গেছে। মুস্কান কয়েকবার ফাইজার রুমের সামনে থেকে চক্কর কেটে চলে গেছে। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে ফাইজা? বেশ কয়েকদিন ধরে ফাইজার পরিবর্তন মুস্কানেরও চোখে পড়ছে। মেয়েটা সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে, পড়াশোনায়ও মনোযোগ কমে গেছে। কে জানে এক্সামগুলো ঠিকমতো দিয়েছে কিনা। মুস্কানের এত চিন্তা না করে নিজের ঘরে চলে গেল। ইদানিং তার শরীরটা কেমন দুর্বল লাগে, বুঝতে পারছে না কি হলো। মাথাটা শুধু ভার ভার লাগে, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে। ঘরে ঢুকে ফোনটা হাতে নিতেই ফারিসের অনেকগুলো মিসড কল দেখতে পেল। সে দিয়েছিল বলেই হয়তো দিয়েছি। মুস্কান কল ব্যাক করার সাথে সাথে ফারিস কেটে আবার কল দিল। মুস্কান রিসিভ করে হ্যালো বলতেই ফারিসের চিন্তিত গলা শোনা গেল। শরীর কেমন লাগছে এখন? ফোন কাছে রাখো না কেন তুমি? কল দিলে পাই না। শরীর কি বেশি খারাপ লাগছে? মুস্কান ছোট্ট করে উত্তর দিল, ভালো লাগছে। আপনি কখন আসবেন? এসে পড়বো জলদি। কিছু লাগবে? আচার নিয়ে আসেন তো। আনবো। আর কিছু? না। চটপটি, আইসক্রিম, ফুচকা এগুলো কিছু লাগবে না? না, এসব খেতে ইচ্ছে করছে না। ফারিস একটু অবাকই হলো। চটপটি খাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া মেয়েটা বলছে তার এসব খেতে ইচ্ছে করছে না। চিন্তিত স্বর নিয়ে ফারিস আবারও জিজ্ঞেস করলো, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমি কি ডক্টর নিয়ে আসবো? মুস্কান হেসে ফেলল। আরে না, পাগল নাকি? এইটুকুর জন্য কেউ ডক্টর নিয়ে আসে? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফারিসের সাথে কথা বলে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল মুস্কান। এই সময়টা তার কাছে এত খারাপ কেন লাগে সে বুঝতে পারে না। তাজমহল বিকেল থেকেই মুস্কানকে খেয়াল করছে। নিজের হাতে পাকোড়া ভেজেছে খাবে বলে, কিন্তু ভাজার পর আর নাকি খেতে ইচ্ছে করছে না। ফাইজা আর তার ফুফুমণির জন্য নিয়ে গেছে। এই অবলায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। তাজমহল গিয়ে বার দুয়েক ডেকে এসেছে খাওয়ার জন্য। রাতের খাবারটা খেয়ে না হয় শুয়ে থাকুক, কিন্তু খেতে ইচ্ছে করছে না স্পষ্ট জানিয়ে দিয়েছে ওনাকে। তাজমহল আর জোর করেনি। ছেলে আসলে না হয় সেই রাজি করাবে এই ভেবে চলে এসেছে। বেশি রাত করে বাড়ি ফিরেনি ফারিস। কাজ শেষ করে মুস্কানের জন্য দ্রুতই ফিরে এসেছে। হাতে করে যেন আচারের দোকান নিয়ে এসেছে। ফারিস ঘরে ঢুকতেই দেখে পুরো রুম অন্ধকার। সে আচারের বড় থলেটা সোফার উপর রেখে লাইট অন না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফারিস এসেছে বুঝতে পেরে শুয়ে থেকে উঠে বসলো মুস্কান।
সজাগই ছিল এতক্ষণ, ফারিসের জন্য অপেক্ষা করছিল। তাকে খাবার খেয়ে একেবারে ঘুমাবে বলে শুধু শুয়েছিল, প্রতিদিন যেটা করে। ওয়াশরুম থেকে বের হয়ে মুস্কানকে খাটের উপর মাথা ধরে বসে থাকতে দেখে ফারিস সে গিয়ে মুস্কানের পাশে বসলো। আলগোছে মুস্কানের মাথাটা নিজের কাঁধে ফেলে কোমল স্বরে বলল, কি হয়েছে? মা বললো সারাদিন নাকি কিছু খাওনি। দিন শেষে বাড়ি এসে যদি তোমাকে এইভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখি তাহলে কি ভালো লাগে বলো? মুস্কান ফারিসের কাঁধ থেকে মাথা ওঠায়, মৃদু হেসে বলে, আমার কিছু হয়নি। আপনার মতো স্বামী থাকলে কি কিছু হতে পারে? নিচে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। পরে খাবো, আগে আমার প্রশ্নের জবাব দাও। মুস্কান চোখ ছোট করে বলল। কি প্রশ্নের? ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মুস্কানের চোখে, গাঢ় কণ্ঠে সরাসরি প্রশ্ন করলো। তোমার কি এই মান্থে পিরিয়ড মিস হয়েছে? সরাসরি এভাবে বলায় লজ্জা পেয়ে গেল মুস্কান। ফারিস আবারও বলল। কথার উত্তর দাও মুস্কান, লজ্জা পরে পেও। মুস্কান যেন আরো লজ্জা পেল, মেয়ে যাওয়া কণ্ঠে বলল, শুধু এই মান্থে নয়, গত মান্থেও মিস হয়েছে। হোয়াট? উত্তেজিত হয়ে খাট থেকে উঠে দাঁড়ালো ফারিস। ফারিসের উচ্চ কণ্ঠে মুস্কান কেঁপে উঠল। 2 months হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি কেন? মুস্কান ঢুক গেল। পিরিয়ড মিস হয়েছে, এটা কি বলার মতো বিষয়? সে ভয়ে ভয়ে বলল, আগেও তো এমন হয়েছিল, তাই। তাই কি? ওহ গড, এতটা ইরেসপন্সিবল কি করে হলে তুমি? আগে এমন হয়েছে বলে যে এখন এমন হবে এটার তো কোনো মানে নেই না? মুস্কান থম মেরে দাঁড়িয়ে আছে। ফারিসের কথা শুনে উত্তেজনায় তার সর্বাঙ্গ কাঁপছে। ফারিস দ্রুত নিজের প্যান্টের পকেট থেকে মুস্কানের জন্য আনা প্রেগন্যান্সি কিটটা বের করলো। মুস্কানের হাতে। মুস্কান থম মেরে দাঁড়িয়ে আছে। ফারিসের কথা শুনে উত্তেজনায় তার সর্বাঙ্গ কাঁপছে। ফারিস দ্রুত নিজের প্যান্টের পকেট থেকে মুস্কানের জন্য আনা প্রেগন্যান্সি কিটটা বের করলো। মুস্কানের হাতে দিয়ে বলল, ওয়াশরুমে যাও, কুইক, ইমিডিয়েটলি আমাকে এনে দেখাবে, বুঝেছো? কিন্তু সব কিন্তু পরে শুনবো, দ্রুত করো। মুস্কানকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল ফারিস। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে সে সমানে পায়চারি করতে লাগলো। সময় নিয়ে ওয়াশরুমের দরজা খুলে মুস্কান ভীতু চোখে তাকিয়ে ফারিসের দিকে হাত বাড়িয়ে ধরে। স্পষ্ট দুটি লাল দাগ ফারিসের চোখের সামনে জলজল করছে, যা দেখে ফারিসের চোখও জলজল করে ওঠে। মুস্কানের হাত থেকে কিটটা নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে ফারিস। সামনের চুলগুলো উঁচু করে টেনে ধরে অস্পষ্ট স্বরে বলে, ও মাই গড। অজানা আশঙ্কায় বুক কাঁপছে ফারিসের। এত কেয়ারফুল থাকার পরেও এটা কি করে হলো? এক বাচ্চার পেটে আরেক বাচ্চা কিভাবে কি? কিছু বুঝে আসছে না ফারিসের। মাথা যেন ভন ভন করে ঘুরছে। বাবা হওয়ার জন্য খুশি হবে নাকি বউয়ের টেনশনে পাগল হয়ে যাবে? কি করবে সে? অল্প বয়সী মেয়ে বিয়ে করার পরিণাম হাড়ে হাড়ে বুঝতে পারছে এবার। মুস্কান পেটে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছে। খুশিতে তার চোখে পানি চিকচিক করছে, হাত পা কাঁপছে, গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। ফারিসের দিকে তাকিয়ে হঠাৎই ঢুকরে কেঁদে উঠল সে। আকস্মিক মুস্কানের কান্নায় ঘাবড়ে গেল ফারিস। খাট থেকে লাফিয়ে উঠে মুস্কানের সামনে এসে দাঁড়ালো। মুস্কানের দোগালে দুহাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? মুস্কান আচমকা ফারিসকে শক্ত করে জড়িয়ে ধরল। আটকে আসা গলায় বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমি মা হব। মুস্কানের চুলে হাত রেখে স্নিগ্ধ হাসে ফারিস। ক্ষণিকের জন্য সে তো ভুলেই গিয়েছিল যে সেও বাবা হবে। তাদের ঘর আলো করে একটু ফুটফুটে বেবি আসবে। ভাবতেই শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে গেল ফারিসের। থমথমে পরিবেশ। আলট্রার রিপোর্ট হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে ফারিস। সকালে মুস্কানকে নিয়ে হসপিটালে গিয়েছিল সে। ওখান থেকে ডক্টরের কথা শুনে আর রিপোর্ট দেখে এখনো ঘোর কাটতে পারছে না। বাড়িতে এতক্ষণে সবাই খবর পেয়ে গেছে। হসপিটালে থাকতে জিন্নাত বাড়িতে সবাইকে জানিয়ে দিয়েছে মুস্কান 2 মান্থের প্রেগনেন্ট। এটা ফারিস আগেই অনুমান করেছিল, কিন্তু যখন জানতে পারলো মুস্কানের গর্ভে টুইন্স বেবি, তখন থেকে তার মাথা ঝক্কর দিচ্ছে। ওইটুকু পেটে দুটো বাচ্চা থাকবে কি করে? মুস্কানকে পাশে নিয়ে সোফায় চুপচাপ বসেছিল তাজমহল। দাদি হওয়ার খুশি আর টেনশন দুটোই বিদ্যমান ওনার মাঝে। ছেলেকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে ঠেস মেরে বলেন, কে যেন বলেছিল মুস্কান বাচ্চা মেয়ে, বাচ্চাটাকে বুঝে শুনে রাখতে পারলো না কেন তাহলে? মায়ের ঠেস শুনেও ফারিস কিছু বলল না। নির্বিকার ভঙ্গিতে রিপোর্টগুলোর উপর চোখ বোলাতে লাগলো। জহির তালুকদার বুকের উপর হাত ভাঁজ করে ছেলের সামনে এসে দাঁড়ান।
গলার স্বর অত্যাধিক কঠোর করে বলেন, রিপোর্টগুলো বারবার দেখলেই কি যা লেখা আছে তা চেঞ্জ হয়ে যাবে? বিবেক নেই তোমার? এতটুকু মেয়েটা, ওর কি বাচ্চা সামলানোর বয়স হয়েছে? আমার তো বাবা হওয়ার বয়স হয়েছে। রিপোর্টগুলোর দিকে তাকিয়েই বাবার উদ্দেশ্যে কথাটা বলে ফারিস। ছেলের কথায় থতমত খেয়ে যান জহির। তেতে উঠে বলেন, এক চর দিব অসভ্য ছেলে, নির্লজ্জের মতো বলছে বাবা হওয়ার বয়স হয়েছে। তোমার বউয়ের বয়স যে কম তুমি জানো না? আশ্চর্য, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আপনার নাতি নাতনিদের আসার তারা বেশি ছিল, তাই অসময়ে চলে এসেছে। এখানে আমার কি করার? কই আমাকে মাথায় উঠিয়ে নাচবেন? এত জলদি দাদা হওয়ার সুযোগ করে দিলাম, তা না করে ধমকাধমকি করছেন। ছেলের কথা শুনে বেকাল বনে গেল জহির। কি সুন্দর শব্দ শোনার নাতি নাতনিদের উপর চালিয়ে দিল। এমন বজ্জাত ছেলে যেন আর কারো না হয়। ঘরের সকলে এতক্ষণ অসহায়ভাবে তাকিয়ে বাবা ছেলের তর্কাতর্কি দেখছিল। বিরক্ত হয়ে তাজমহল বলল, তোমরা থামবে? কি শুরু করছো? ফারিস, যাও মুস্কানকে নিয়ে ঘরে যাও, ওর এখন রেস্টের প্রয়োজন। আর আপনি জলদি আব্বাজানকে একটা ফোন করে দেন, ওদের খবরটা জানতে হবে তো। গ্রামে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করেন শিগগিরই। আমি যাই, আমার আম্মাজানকে খবরটা দিয়ে আসি, উনি যে কি খুশি হবেন। উচ্ছ্বসিত হয়ে কথাগুলো বলে নিজের ঘরের দিকে ছুটলেন তাজমহল। নাতি নাতনি আসতে চলেছে সেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন তিনি। ফায়জা ফুফুমণি হওয়ার খুশিতে পুরো ঘর জুড়ে লাফাচ্ছে। এই জিন্নাতকে জড়িয়ে ধরছে, মুস্কানকে জড়িয়ে ধরছে, উৎকণ্ঠিত স্বরে চেঁচিয়ে বলছে, ইয়াহু, আমি খালামণি ফুপিমণি দুটোই হতে যাচ্ছি। বাবা, তুমি কি হতে যাচ্ছ? দাদা ভাই নাকি নানা ভাই? আমরা সব হতে যাচ্ছি বাবা। ফায়জার খুশিতে জহির তালুকদারও হাসলেন। মুখ থেকে গম্ভীরতা একেবারেই গায়েব করে মেয়ের খুশিতে তাল মেলালেন। আমার বৃদ্ধ বয়সে খেলার সঙ্গী এসে পড়েছে। আমার দুটো দোলনা আনবো, আমার দাদু দিদি ভাইদের জন্য সবকিছু ডাবল ডাবল আনবো। আমার তো এখন থেকেই দাদু দাদু সুখ অনুভব হচ্ছে। মুস্কান নিচ থেকে মাথা তুলতে পারছে না লজ্জায়। সবাইকে এত উচ্ছ্বসিত দেখে তার মন উষ্ণতায় ভেসে যাচ্ছে। ফারিস মুস্কানের দিকে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে বলে, ঘরে চলুন ম্যাডাম, আপনার সব কিছু এখন থেকে ডাবল ডাবল হয়ে গেছে। ডাবল বেবি, ডাবল যত্ন, ডাবল খাওয়া, ডাবল বিশ্রাম, ডাবল ভালোবাসা, এভরিথিং। 2 মাস পরের কথা। মুস্কানের অসুস্থতা বেড়েছে, খাওয়া দাওয়ায় অরুচি হয়েছে, পেট কিছুটা ফুলেছে। প্রথম দিকে বমি না হলেও এখন বমি করে বেহাল দশা। যাই খাচ্ছে তাই উগড়ে দিচ্ছে। কোনো কিছু খেলে সেটা পেট থেকে না বের হওয়া পর্যন্ত শান্তি মিলছে না। বইয়ের অবস্থা দেখে চিন্তিত ফারিস। প্রেগনেন্ট হলে একটা মেয়েকে এত কিছু সাফার করতে হয়, মুস্কানকে না দেখলে বুঝতোই না কখনো। বড্ড অসহায় লাগে ফারিসের মুস্কানকে এমন কষ্ট পেতে দেখে। মেয়েটা সারা রাত ঘুমাতে পারে না, দিন রাত 24 ঘন্টাই কেমন হাঁসফাঁস করে। জোর করে কিছু খাওয়ালেও পেটে রাখতে পারে না। কিছুক্ষণ আগে মুস্কানকে নিয়ে চেক আপ করিয়ে ফিরেছে ফারিস। বাচ্চারা সুস্থ আছে, কিন্তু ডক্টর কড়াকড়িভাবে বলে দিয়েছে মুস্কানের খাওয়া দাওয়ায় আরো সচেতন হওয়া প্রয়োজন। এই বয়সে প্রেগনেন্সি, তাও আবার টুইন্স বেবি, মা ও সন্তানের জন্য, যেটা খুবই রিস্কি। তাই অলওয়েজ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পুষ্টিকর খাবার আর নিয়মিত চেক আপ মাস্ট বি করতে হবে। ফারিস ডক্টরের বলা প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। মুস্কানের যত্নে কোনো কমতি রাখছে না সে। ইদানিং বেশিরভাগ সময় বাড়িতেই থাকছে ফারিস। মুস্কান পছন্দ করে বলে দিনের অনেকটা সময় তার সাথে ব্যয় করে। মুস্কান কোথাও ঘুরতে যেতে চাইলে তাকে নিয়ে যায়। দুপুরের খাওয়া শেষে শাশুড়ির সাথে তার রুমে বসে গল্প করছিল মুস্কান। জিন্নাত তার বাবার বাড়ি চলে গেছে আরো 1 মাস আগেই। স্বামীর বাড়িতে যাওয়ার ইচ্ছে থাকলেও স্বামীর তাকে নেওয়ার প্রতি কোনো আগ্রহ না দেখে আর গেল না। তাজমহলের সাথে গল্প করতে করতে কখন যে মুস্কান ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। তাজমহলও ছেলের বউয়ের মাথায় বিলি কেটে দিতে দিতে নিজের চোখ লেগে যায়। ফারিস দুপুরের পর বাড়িতে এসে মুস্কানের খোঁজে মায়ের ঘরে ঢুকতেই একটা মুগ্ধকর দৃশ্য দেখে তার চোখ জুড়িয়ে যায়। তার মা আর বউ একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আহ, কি মনোরম দৃশ্য! মন চোখ জুড়ে শান্তির হাওয়া খেলা করছে ফারিসের। নিঃশব্দে দুজনের গায়ে কাঁথা দিয়ে দরজা ভিড়িয়ে বেরিয়ে আসে সে। রুমের বাইরে দাঁড়াতেই তার বাবা জহিরকে এদিকটায় আসতে দেখে। বাবাকে দেখেই দাঁড়িয়ে থাকে ফারিস। কাছে আসতেই প্রশ্ন করে, দুপুরে খেতে এসেছেন? জহির মাথা নাড়ান। ফারিস বলে, চলেন, আজ বাবা ছেলে একসাথে খাবো। দাঁড়াও, তোমার মাকে ডাকি, বেড়ে দিতে হবে তো। একদিনের জন্য না হয় আমরাই বেড়ে খেলাম, ওরা ঘুমাচ্ছে। কারা ফাইজা আর তোমার মা?
না, মা আর মুস্কান। জহির খুশি হন, সাথে সাথে বলেন। চলো চলো, আমরাই নিয়ে খেতে পারি, চলো। বাবার তাড়াহুড়োতে স্মিত হাসে ফারিস। প্রায় ঘন্টাখানেক যাবৎ বাড়ির বাইরে ফাইজা। বেশ কয়েক মাস ধরে মুস্কান ফাইজাকে খেয়াল করছে। ফাইজা যে কারোর সাথে রিলেশন করছে এটা সে 100% শিওর, কিন্তু কার সাথে? মেয়েটার মাঝে কি একটুও ভয় ডর নেই? ওর ভাই জানতে পারলে যে কি অবস্থা করবে এটা কি ফাইজা বুঝতে পারছে না? না, আজকে যে করে হোক ফাইজার সাথে কথা বলতে হবে। সে কার সাথে রিলেশন করে জিজ্ঞেস করতে হবে। প্রতিদিন কার সাথে এত কথা বলে মেয়েটা? এভাবে চলতে থাকলে তো পড়াশোনায় বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া এখনকার ছেলেগুলো একদমই ভালো নয়, নানাভাবে মেয়েদের সাথে প্রতারণা করে, তাদের ঠকায়। কিছুদিন আগে মুস্কানের এক বান্ধবী বাজেভাবে একটা ছেলের প্রতারণার শিকার হয়েছে। ছেলেটি মেয়েটির সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার পর তাকে ছেড়ে দিয়েছে। মেয়েটির সাথে ঘনিষ্ঠ সব ছবি পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে। এইসব কিছুই মুস্কানের এক বান্ধবী তাকে ফোনে বলেছে। ফাইজা যদি ওরকমই কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে তখন? ফাইজার রুমের দরজার সামনে এসে নক করলো মুস্কান। একবার নয়, পরপর কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে এবার রুমেই ঢুকে গেল সে। পুরো রুম জুড়ে চোখ বুলিয়েও ফাইজাকে খুঁজে পেল না মুস্কান। রাত বাজে 12:15। এই রাতের বেলায় ফাইজা নিজের ঘর ছেড়ে কোথায় যাবে? চারপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে জানালার পাশে এসে দাঁড়ায় মুস্কান। ফাইজার জানালা দিয়ে বাড়ির পেছন দিকটা পুরো দেখা যায়। সেখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই যা দেখলো, এক মুহূর্তের জন্য পুরো পৃথিবীটা ঘুরে গেল তার। ফাইজা আর রিশাদ ভাইয়া একে অপরকে জড়িয়ে ধরে, তাও আবার এই রাতে। কপালে ঘাম জমতে শুরু করেছে মুস্কানের। গলা শুকিয়ে কাঠ। ফাইজা আর কারো নয়, রিশাদ ভাইয়ার সাথে। মস্তিষ্ক চলা বন্ধ হয়ে গেছে যেন। ধপ করে ফাইজার খাটে বসে হিসাব মিলাতে লাগলো মুস্কান। এই জন্যই ফাইজার কাছে রিতা আর রিশাদ ভাইয়ের সব খবর থাকতো। এই জন্যই ফাইজা ফুপুমনির কাছে বারবার রিশাদের সুনাম করত। এই জন্যই ফুপুমনির কাছে রিশাদ ভাইয়ের ছোটবেলার গল্প শুনতে চাইতো। মজার ছলে তো মাঝে মধ্যে ফুপুমনিকে তার শাশুড়ি হওয়ার কথাও বলে ফেলেছে। 20 মিনিট ধরে ফাইজার রুমে বসে এসবে চিন্তা করে যাচ্ছে মুস্কান। ফাইজার ডাকে মুস্কানের স্তম্ভিত ফেরে। তুমি এভাবে এখানে বসে কি ভাবছো ভাবি? মুস্কান চোখ তুলে তাকায় ফাইজার দিকে, কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ে। রিশাদ ভাইয়ার সাথে তোমার কি সম্পর্ক ফাইজা? ফাইজা আটকে ওঠে। বিস্ফোরিত নয়নে তাকায় মুস্কানের দিকে। মুস্কান আবার বলল, রাত 12টা বাজে, তুমি রিশাদ ভাইয়ার বাহু বন্ধনে কি করো ফাইজা? ফাইজার গলা কাঁপছে, ঠোঁট নাড়াচ্ছে, অথচ কিছু বলতে পারছে না। মুস্কান উঠে দাঁড়ায়, ঝাঁঝালো স্বরে বলে, রিশাদ ভাইয়া কেমন ছেলে এটা কি তুমি জানো না? তোমার ভাই জানতে পারলে কি হবে ধারণা করতে পারছো? ভাইয়ের কথা শুনে গলা শুকিয়ে আসে ফাইজার। ক্ষীণ আওয়াজে বলে, আমি রিশাদকে ভালোবাসি, ভাইয়া জানলেও আমার কোনো যায় আসে না। ফাইজা, রিশাদ কতটা বাজে ছেলে তুমি জানো না? ফাইজাও এবার উল্টো চেঁচায়, একদম রিশাদকে বাজে ছেলে বলবে না। আর তুমি কি আমাকে বাধা দেয়ার? কয়েকদিন হয়েছে এই বাড়িতে এসেছো, একেবারে নিজেকে রানী ভাবতে শুরু করেছো। আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার কে দিয়েছে তোমায়? বেরিয়ে যাও আমার ঘর থেকে। মুস্কানের চোখ ছলছল করে ওঠে। এটা তুমি কিরকম ব্যবহার করছো আমার সাথে ফাইজা? তুমি তো এমন ছিলে না। ফাইজার যেন মুস্কানের কথা কানেই ঢুকলো না। সে চুপচাপ বুকে হাত ভাঁজ করে রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। মুস্কান চোখের পানি মুছে স্পষ্ট স্বরে বলে, আমি রিশাদ ভাইয়ের মতো একটা ছেলের সাথে কিছুতেই তোমাকে সম্পর্ক রাখতে দিব না। উনি ভালো ছেলে না, তোমার জীবনটাকে নষ্ট করে দেবে। আমি এখনই বড় চাচিকে গিয়ে সব বলে দিব। ফাইজা চমকে ওঠে। মুস্কানের বাহু চেপে ধরে তাকে বাধা দেয়। তুমি কিছুই বলবে না আমাকে। আমি বলবো। এটা বলে মুস্কান ফাইজার হাত ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে চলে আসে। ফাইজা ছুটে এসে মুস্কানের হাত শক্ত করে চেপে ধরে। আমি তোমাকে নিষেধ করছি ভাবি। মুস্কান ফাইজার হাত থেকে জোর করে নিজের হাত ছড়ানোর চেষ্টা করে। এদিকে ফাইজা ভয় আছে, যদি মা জেনে যায় তাহলে ভাইয়া আর বাবা জানতে বেশি সময় লাগবে না। আর যদি ওরা জানতে পারে তাহলে ওর অবস্থা শেষ। ফাইজা অনেকটা ভয়ের মাঝে মুস্কানের হাত ধরে টানাটানি করছে। মুস্কানকে কিছুতেই নিচে যেতে দিচ্ছে না, তাকে অনবরত বাধা দিয়ে যাচ্ছে। এদিকে মুস্কান ও ফাইজার হাত থেকে ছোটার জন্য জবরদস্তি করে যাচ্ছে। টানাটানির এক পর্যায়ে ফাইজার হাত থেকে মুস্কানের হাত ফসকে যায়। তাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে কয়েক পা পিছিয়ে যায় মুস্কান। পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুটো শক্ত হাত তাকে আগলে ধরে। ভাইকে দেখে কলিজা শুকিয়ে যায় ফাইজার। মুস্কান যে ফারিসের কতটা অংশ জুড়ে এটা জানতে এই বাড়ির এখন কারোরই বাকি নেই।
ফারিসের ভিতরটা এখনো কাঁপছে। কিছুক্ষণ আগে কি ঘটতে যাচ্ছিল এটা ভেবেই তার আত্মা বেরিয়ে আসতে চাইছে। মুস্কানের সারা শরীরে কম্পন। সময় মতো ফারিস তাকে আগলে না ধরলে কি হয়ে যেত। ফাইজা মাথা নিচু করে ভয়ে ভয়ে ভাইকে বলে,